আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। পরমাণু সমঝোতায় ফিরুন, পানি আর ঘোলা করবেন না, আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি। কি আছে মিয়ানমারের ভবিষ্যতে, গণতন্ত্র কি আদৌ ফিরবে সে দেশে? ইরাকে ১৩ তুর্কি নাগরিকের হত্যাকাণ্ডে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল আঙ্কারা। ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা চাইল তেহরান। ইসরায়েলের বিমান অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সবশেষ জানাবো, মার্চে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সদিচ্ছার প্রমাণ দেখিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রস্তুতি ঘোষণা করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াভকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে রাজি করানোর জন্য একটি বহুজাতিক বৈঠক আয়োজন করা যায় কিনা তা নিয়ে চীনের একটি প্রস্তাব নিয়ে বেইজিং ও মস্কো আলোচনা করেছে। রিয়াভকভ বলেন, বিষয়টি নিয়ে আমেরিকা এবং চীনের সঙ্গে তার দেশ আলোচনা করেছে। এ ধরনের একটি বৈঠক অংশ নিতে মস্কো রাজি, যদিও এ বৈঠক থেকে অর্থবহ কোনো ফলাফল বেরিয়ে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক আরও বলেন, ২১ ফেব্রুয়ারির সময়সীমা ঘনিয়ে আসার কারণে এরকম বৈঠক আয়োজন জরুরি হয়ে পড়েছে। ইরানের পার্লামেন্টে ২ মাস আগে পাশ করা এক আইনে বলা হয়েছে, আমেরিকা যদি ২১ ফেব্রুয়ারির মধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে ওই দিনের পর থেকে এনপিটি চুক্তির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন থেকে সরে আসবে তেহরান। ওই প্রোটোকল অনুযায়ী ইরান এতদিন আইএই এর পরিদর্শকদের জন্য তার পরমাণু স্থাপনাগুলো উন্মুক্ত করে রেখেছিল। রিয়াভকভ স্পষ্ট করে বলেন, আমরা আমেরিকার প্রতি এই আহ্বান জানাচ্ছি যে তারা যেন পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে ইরান সহ আন্তর্জাতিক সমাজকে সবুজ সংকেত দেয়। তিনি ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতিকে আরও জটিল হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার অতি জরুরি হয়ে পড়েছে। এর আগে সোমবার দিনের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খতিবজাদে বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে যদি অন্য পক্ষগুলো ব্যর্থ হয়, তাহলে আইএই এর সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন করা বন্ধ করে দেবে তেহরান। ১৫ দিন অতিবাহিত, সামরিক শাসনে ফিরে গেল মিয়ানমার। গত ১ ফেব্রুয়ারি ভোরে অভ্যুত্থান ঘটিয়ে স্টেট কাউন্সিলর অং সান সুচি সহ আইন প্রণেতাদের গৃহবন্দী করে ক্ষমতা দখল নেয় মিয়ানমার সেনাবাহিনী। ওই দিন থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে রাস্তায় আপামর জনতা। দিন গড়ানোর সঙ্গে রাজপথে সাধারণ মানুষের ভিড় যতটা বেড়েছে, ততটাই কঠোর অবস্থানে গেছে জান্তা সরকার। রাজধানী নেপিদো, ইয়াঙ্গুন ছাড়াও ছোট ছোট শহরেও রাজপথ দখলে নিয়েছে জান্তা সরকার বিরোধীরা। সামরিক বাহিনীর হুমকি ধামকিতে কোনো পাত্তাই দিচ্ছে না আন্দোলনকারীরা। উল্টো সুচির মুক্তি এবং দ্রুত ক্ষমতা ছাড়তে প্রকাশ্যে আলটিমেটাম দিয়ে আসছে ক্ষুব্ধ জনতা, মানছে না কারফিউ এবং জরুরি সতর্কতাও। এরই মধ্যে নতুন করে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে দেশটির বর্তমান সরকার প্রধান জানিয়েছে, রাজপথে টহল দেয়া সশস্ত্র বাহিনী সদস্যদের কাজে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। এমনকি বর্তমান সরকার বিরোধী কোনো কাজ যুক্ত থাকলে দীর্ঘমেয়াদী শাস্তি এবং জরিমানার মুখোমুখি হবার কথা জানিয়ে নতুন আইনও চালু করেছে সামরিক সরকার। সোমবার ১৫ ফেব্রুয়ারি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, যারা নিরাপত্তা বাহিনীর কর্তব্য পালনে বাধার কারণ হয়ে দাঁড়াবে তারা ৭ বছরের কারাদণ্ডের মুখে পড়তে পারেন। শুধু তাই নয়, যারা জনগণকে ভয় কিংবা বিক্ষোভে উস্কানি ছড়াবে তারা ৩ বছরের কারাদণ্ডের মুখে পড়তে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করায়। ১৯৮৮ সালের বিভিন্ন চিত্র মনে করিয়ে দেয়, স্বাধীনতাকামী আন্দোলন দমন করতে সেনাবাহিনী সে সময় যে দমনপীড়ন চালিয়েছিল তাতে রাজপথ রক্তে ভেসে গিয়েছিল। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। এখনও সাধারণ মানুষের বিক্ষোভে তেমনভাবে রক্তপাতের দৃশ্য লক্ষ্য করা যায়নি। দিন দিন সাধারণ মানুষের ওপর দমনপীড়নের মাত্রা বাড়ানোর ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের তোপের মুখে জান্তা সরকার। নতুন করে এই আইন জারি করায় সামনে হয়তো নতুন নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। গণতান্ত্রিক সরকার উচ্ছেদ করে অবৈধ উপায়ে ক্ষমতায় বসায় এমনিতেই নানা নিষেধাজ্ঞার কবলে মিয়ানমারের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। এই তালিকায় আছে দেশটির বড় বড় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও।
আগে থেকে নিষেধাজ্ঞার কবলে দেশটির সেনাপ্রধান মিন অং লাইং। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে নতুন করে মিয়ানমারে আর বিনিয়োগ করতে যাচ্ছে না তারা। চাপের মুখে থাকার জান্তা সরকার নতুন নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে, কিন্তু সেই গণতান্ত্রিক সরকার সেনা সমর্থিত দল কিনা তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামরিক সরকারের অনুগত হলে সুচি সহ শীর্ষ রাজনৈতিক নেতারা কবে মুক্তি পাবে বা আদৌ পাবে কিনা স্পষ্ট করেনি জান্তা সরকার। সেনাবাহিনী মাত্র 1 বছর পরই ক্ষমতা হস্তান্তর করবে কিনা তা নিয়েও ঘোরতর সন্দেহ প্রকাশ করেছে অনেকেই। পেছনে ফিরে তাকালে দেখা যায় 1990 সালে নির্বাচনে সেনাবাহিনী সুচির দল এনএলডির জয়কে পাত্তা দেয়নি এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতিশ্রুতি পূরণ করতে প্রায় 2 দশক সময় লাগিয়ে দিয়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষের বিক্ষোভের বিস্ফোরণ যেমন ঘটছে, অন্যদিকে বৈশ্বিক চাপের মুখে জান্তা সরকারের সামনে কী নতুন ছক কষছে তা এখন দেখার বিষয়। ইরাকের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকের হাতে 13 তুর্কি নাগরিকের হত্যাকাণ্ডের জের ধরে আমেরিকার তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। একই সঙ্গে আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ওই 13 জনের হত্যাকাণ্ডের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অবস্থানের বিরুদ্ধে কঠোরতম প্রতিবাদ জানানো হয়েছে। পিকেকের হাতে নিহত ব্যক্তিদের বেশিরভাগ তুরস্কের সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর সদস্য। তুরস্ক বলছে পিকেকে গেরিলারা যে 13 তুর্কি নাগরিককে অপহরণ করেছিল, ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সেনাবাহিনী তাদের কাছাকাছি পৌঁছার পর তাদেরকে হত্যা করা হয়। এদের 12 জনকে মাথায় গুলি করে এবং একজনকে কাঁধে গুলি করে হত্যা করে পিকেকে বিদ্রোহীরা। কিন্তু পিকেকে দাবি করছে উত্তর ইরাকে অবস্থিত তাদের অবস্থানে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলায় ওই 13 জন নিহত হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছিল, পিকেকের হাতে তুর্কি নাগরিকদের হত্যাকাণ্ডের খবর সত্যি হয়ে থাকলে আমরা এই কাজের তীব্র নিন্দা জানাই। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, আমেরিকার এই শর্তযুক্ত নিন্দা উপহাস ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, মার্কিন সরকার পিকেকে এবং ওয়াইপিজির মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এসব গোষ্ঠীকে সমর্থন করছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু সন্ত্রাস বিরোধী যুদ্ধের দাবিদার দেশগুলোর সমালোচনা করে বলেছেন, এসব দেশ কিন্তু যদি ইত্যাদি পরিভাষা ব্যবহার করে বিষয়টিকে গুরুত্বহীন করে ফেলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সেনাবাহিনী ইরাকের অভ্যন্তরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে। তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন। তেহরান আরও বলেছে, জোর জবরদস্তি এবং বল প্রয়োগের কোনো স্থান ইরানের পররাষ্ট্রনীতিতে নেই। সোমবার তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান বিন জাসিম আল সানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে নিজ দেশের এই নীতি অবস্থানের কথা তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জরিফ। বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়াদি নিয়ে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এই সময় নিজ দেশের উপর থেকে সৌদি নেতৃত্বাধীন কঠোর অবরোধের অবসান ঘটাতে সাফল্যের জন্য আব্দুর রহমান আল সানিকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কাতারের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে ইরান প্রস্তুত রয়েছে। জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় ইরান ও কাতারের দ্বিপক্ষীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করে বলেন, মধ্যপ্রাচ্যে সকল পক্ষীয় এবং ব্যাপক ভিত্তিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন এবং এই কাজে মৌলিক ও কার্যকর ভূমিকা পালন করতে চায় কাতার। অচিরেই পারস্য উপসাগরীয় অঞ্চলে বিদ্যমান সব সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। ইসরায়েলি কোনো বিমানকে অবতরণ না করতে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের বিমান যদি ইসরায়েলের জরুরি ফ্লাইট পরিচালনা করার অনুমতি না পায়, তাহলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম N12 এর বরাত দিয়ে এমনটি জানিয়েছে জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আকাশপথে স্বাধীনতা লঙ্ঘন করার অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন। এছাড়া করোনা মহামারীতে সীমান্ত বন্ধ করে সংকট তৈরি করাতেও ইসরায়েলের উপর ক্ষুব্ধ বাইডেন প্রশাসন। আর এসব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের উড়োজাহাজ অবতরণে নিষেধাজ্ঞা দিতে চায়
বাইডেন প্রশাসন। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানে না। এদিকে বাইডেন ক্ষমতা গ্রহণ করার প্রায় 1 মাস হতে চলল। ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও তিনি এখনও ইসরায়েলি নেতাদের সাথে দেখা করেননি বা কোনো কথাও বলেননি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন ফ্রি বেকনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে যোগাযোগ করেছেন। তবে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের নিকটতম মিত্র ইসরায়েলের নেতাদের সাথে এখনও কথা বলেননি তিনি। বাইডেনের প্রশাসন ইসরায়েলকে মিত্র হিসেবে তালিকাভুক্ত করবে না বলে সম্প্রতি একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল বেকন। গত সপ্তাহে একটি সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকিকে সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। এক রিপোর্টার তাকে প্রশ্ন করেন, আমি জানি যে আপনি বলেছেন আব্রাহাম অ্যাকর্ডের মতো নীতিমালাগুলো এখনও পর্যালোচনাধীন রয়েছে, তবে দয়া করে আমাদের কি কেবল একটি বিস্তৃত ধারণা দিতে পারবেন যে মধ্যপ্রাচ্যে কি অর্জন করতে চাইছে বাইডেন প্রশাসন? তিনি আরও জিজ্ঞেস করেছিলেন, প্রশাসন কি সৌদি এবং ইসরায়েলিদেরকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করছে নাকি করছে না? সাকি এ বিষয়ে সরাসরি উত্তর না দিয়ে বলেছিলেন, আমি মনে করি এগুলো চলমান প্রক্রিয়া এবং অভ্যন্তরীণ বিষয়। এগুলোর জন্য আন্তঃসংযোগ প্রক্রিয়া রয়েছে। আমার মনে হয় আমরা গত সপ্তাহে নিশ্চিত করেছি যে মধ্যপ্রাচ্যের বিষয়ে আমরা আলোচনার জন্য আমরা সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর চূড়ান্ত করতে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী 4 মার্চ বাংলাদেশের ঢাকায় আসছেন। তার 2 দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিষয়াবলী চূড়ান্ত করা হবে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের সঙ্গে জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ ঠিক করার জন্য 2 পক্ষ আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 26 মার্চ অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদী। পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নরেন্দ্র মোদীর সফরের সময়ে আলোচ্যসূচি এবং যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তাই নিয়ে 2 পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি এস জয়শঙ্করের দ্বিতীয় ঢাকা সফর হবে। এর আগে 2019 সালে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তিনি ঢাকায় এসেছিলেন। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।